বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান নদী ও জীবন। আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের দ্বীপচরের দরিদ্র মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে আপনাদেরকে নানা ধরনের বিষয়ে জানাই, অর্থাৎ তাদের জীবনের ধরনটা কীরকম, তাদের সামাজিক আর্থিক অবস্থাটা কোথায় এবং তাদের যে নানাবিধ সংকট, সেই সংকট থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায় বা তাদের উত্তরণ ঘটানো যায় সেই বিষয়টা। আজকের অতিথি আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহবুব হোসেন। প্রথমে যদি আপনি একটু আমাদেরকে বলেন যে খাদ্য নিরাপত্তা বলতে আমরা সাধারণভাবে কোনটা বুঝি এবং সেটার সঙ্গে চরের মানুষজনের জন্য আলাদাভাবে বিশেষভাবে তাদেরকে কিভাবে যুক্ত করা যায়, তারপর আমরা একটু সেফটি নেট নিয়ে আপনার কাছে জানতে চাইব। খাদ্য নিরাপত্তার তিনটা দিক আছে। একটা হলো যে জনগণের যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী যথেষ্ট খাদ্য বাজারে থাকা, সেটা দেশীয় উৎপাদন থেকে হতে পারে, বিদেশ থেকে আমদানি করে হতে পারে, দুটার সংমিশ্রণও হতে পারে। তো ব্যাপারটা হলো যে আমাদের যতটা প্রয়োজন জনগণের জন্য ততটা অন্তত বাজারে আর কি সরবরাহটা থাকা। প্রথম কন্ডিশন এটাকে আমরা অ্যাভেলেবিলিটি বলি আর কি। দ্বিতীয়টা হলো যে খাদ্য শুধু বাজারে থাকলে তো হবে না, যাদের জন্য আর কি আমরা খাদ্যের কথা চিন্তা করি তাদের কিন্তু সামর্থ্য থাকতে হবে বাজার থেকে খাদ্যটা কেনার। এটাকে আমরা বলি অ্যাক্সেস। এবং এখানে আসে যে লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিনা, তারা যে কাজটা করছে সেই কাজ থেকে যথেষ্ট মজুরি পাচ্ছে কিনা, এবং তাদের যে আয় রোজগারটা হচ্ছে সেই আয় রোজগার দিয়ে বাজারে যে দামে খাদ্যটা অ্যাভেলেবল সেই দামে তার প্রয়োজন মতো সেই খাদ্যটা বাজার থেকে সংগ্রহ করতে পারছে কিনা। আর তৃতীয় যে জিনিসটা, সেটা আর একটু দূরের জিনিস, সেটাকে আমরা বলি যে নিউট্রিশন আর কি। মানে খাদ্য আমি শুধু গ্রহণ করলেই যে আমি সুস্থ থাকবো তার কোনো কথা নাই। খাদ্য বিভিন্ন ধরনের খাদ্য হতে পারে, সুষম খাদ্য আর কি, কারণ খাদ্যের থেকে শুধু ক্যালোরি পাওয়া বা শক্তি পাওয়া একটা প্রধান ব্যাপার তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমি সুস্থ থাকতে গেলে আর কি ভিটামিন বা প্রোটিন অন্যান্য জিনিসপত্রও থাকতে হয়। তো এই বিভিন্ন ধরনের খাদ্যের সংমিশ্রণে যেটা সুষম খাদ্য সেটা আমরা গ্রহণ করছি কিনা, এবং এটা গ্রহণ করার জন্য আর কি শরীর এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে কিনা, তার জন্য নন ফুড এনভায়রনমেন্ট অনেক সময় আর কি আপনার বিশুদ্ধ পানি আছে কিনা, আপনার পয় নিষ্কাশনের ব্যাপারে আর কি যথেষ্ট আর কি ভালো ব্যবস্থা আছে কিনা, হাইজিনিক প্র্যাকটিসেস যেগুলো আর কি এগুলো আছে। তো ওটা পরের ব্যাপার। আমার মনে হয় প্রধান দুটা ব্যাপার হলো যে বাজারে যথেষ্ট খাদ্য থাকা, আর দ্বিতীয় হলো যাদের জন্য আমরা চিন্তা করি তাদের ক্রয় ক্ষমতা থাকা, যাতে বাজারে যে দামে খাদ্যটা পাওয়া যায় সেই দামে তারা তাদের আয় দিয়ে এটাকে সংগ্রহ করতে পারে। তো ওইটাকে যখন আমরা ধরেন অ্যাভেলেবল হয়তো আছে, কিন্তু খাদ্য সে ওই যে এক্সেসটা আছে কিনা সেটা ধরেন আপনার বোঝার উপায়টা কোথায়, কিভাবে ধরেন আপনি বুঝতে পারবেন যে উই আর হ্যাপি যে পিপল আর গেটিং ইট, দে আর বাইং ইট, অথবা দে আর হ্যাভিং দ্য প্রপার ফুড? প্রধানত আয় দিয়ে আর কি মেজার করি। তো আয়টা তো দুইটা জিনিসের উপরে নির্ভর করে। আপনাকে প্রথমেই বললাম যে যথেষ্ট কর্মসংস্থান থাকে আর কি, এবং শুধু কর্মসংস্থান থাকলে হবে না, সেই যে আমি যে এমপ্লয়মেন্টটা পাচ্ছি সেই এমপ্লয়মেন্ট থেকে আমার যথেষ্ট আয়ের পরিমাণটা আর কি কতটা, এটা স্বকর্মসংস্থানও হতে পারে। সংস্থান থেকে আমি যে উৎপাদনটা করছি, আমার যে উৎপাদনের খরচ আছে সেটা বাদ দিয়ে আমার আয়টা যথেষ্ট হচ্ছে কিনা। আর আমি যদি আমার শ্রমটা বিক্রি করি, তাহলে যার কাছে বিক্রি করছি আমি সারা বছর শ্রমটা বিক্রি করতে পারছি কিনা, কতদিন বিক্রি করছে, এবং এই শ্রমের পরিবর্তে আমি কত মজুরি পাচ্ছি, দুটা দিয়ে আর কি আমার টোটাল আয়টা কত। এবং তখন আমরা চিন্তা করি যে বাজারে তো খাদ্য আছে, তার একটা দামও আর কি এখানে আর কি দামটাও আর কি একটা বড় ফ্যাক্টর। কারণ আজকাল যেমন আমরা বলি যে আমার খাদ্য আছে, কিন্তু যে দামে আর কি অ্যাভেলেবল সেই দামে আমার গরিব মানুষ আর কি যথেষ্ট খাদ্য কিনতে পারছে না আর কি। সুতরাং এখানে খাদ্যের মূল্য কতটা আর কি সেটাও একটা প্রধান ব্যাপার আর কি। সুতরাং তিনটা, একটা হলো কর্মসংস্থান,
কর্মসংস্থানের পরিবর্তে স্বকর্মসংস্থান হলে আমার কর্মসংস্থান থেকে আয়টা কতটা হচ্ছে, আর যদি শ্রম বিক্রি করি তাহলে মজুরি কত এবং খাদ্যের মূল্য কত আর কি, এই কয়টা জিনিস আর কি মূলত নির্ভর করে। রাইট, হ্যাঁ। তো আমরা আরো পরে গিয়ে একটু সেফটি নেটটা দেখবো, এবং আমরা যে চরের কথা বলছি, চরের মানুষ এমনিতে নর্মাল যে দরিদ্র মানুষ সাধারণ আমাদের ল্যান্ডে, তার চেয়ে তো 3 গুণ বেশি বলা হয়, আপনারা অর্থনীতিবিদরা হিসাব করে বলছেন সেটা। এবং তাদের জন্য আমরা কতটুকু সেটা কিভাবে কার্যকর করতে পারি এবং আলাদা কি স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন প্রশাসনিকভাবে, এই বিষয়টা একটু দেখব। তবে তার আগে আমরা একটা প্রতিবেদন দেখি চরের উপরে। আমাদের ধারক দহল এই প্রতিবেদনটা তৈরি করেছেন। বাংলাদেশের চরাঞ্চল মানেই ক্ষুধা, দুঃখ, দারিদ্র্য, দুর্যোগ, বঞ্চনা আর বৈষম্যের এক করুণ গল্প। প্রতিনিয়ত নদী ভাঙ্গন, বন্যা, খরা, ঘূর্ণিঝড় সহ নানা প্রতিকূলতা যেখানে নিত্যসঙ্গী, বাঁচার প্রয়োজনে এসব কিছুর সাথে সংগ্রাম চালিয়েই চরবাসীকে সামনে এগিয়ে যেতে হয়। দেশের মোট চর এলাকার পরিমাণ ১৭২২.৮৯ বর্গ কিলোমিটার, যেখানে অর্ধকোটিরও বেশি মানুষের বসবাস। সমগ্র চর এলাকার একটা বড় অংশ জুড়ে রয়েছে দ্বীপচর। দ্বীপচরের শতকরা ৭৭% মানুষ হতদরিদ্র এবং প্রায় ৮৬% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন, যা মূল ভূমির দারিদ্র্য হারের তুলনায় প্রায় ৩ গুণ। এ কারণেই দ্বীপচরসমূহ দারিদ্র্যের পকেট হিসেবে চিহ্নিত। দ্বীপচরে বসবাসরত মানুষের একটি বড় সমস্যা খাদ্যের নিরাপত্তাহীনতা। শিশু, নারী, প্রবীণ জনগোষ্ঠী সহ এখানকার কোনো মানুষই 3 বেলা পেট পুড়ে খাওয়ার সুযোগ পান না। বাবা এই যে দুঃখ মিন্নত করি একটা জোটাইয়া খাও, জোটাইলে সেদিন খাও, না জোটাইলে সেদিন থাকো। কারো বাড়ি যদি যাও তো কারো একটা এই যে কাজ কাম করো, তাই একটা ভাত দেয় খাও, কোনো দিন একটা ধরিয়েছি খাও। যদি বাড়ি ধরিয়েছে তো নাই নুন নাই মরিচ নাই কোনো, ফের খোঁজা মাংনা করিয়ে ওই আনলে ভাত কোনা বাড়ি নিয়ে ওই নুন মরিচ দিয়ে এলা ছানিয়ে খাও। কারো বাড়ি থেকে শাকের তকাই খুঁজিয়ে আনো, কারো বাড়ি থেকে একটা দেন বাড়ি একটা নুনের কোয়া বাড়ি আজ মন নাই দেয়, একটা মরিচ দেয়, কারো সুটি খুঁজিয়ে আনো, এইগুলো দেন করিয়ে খাও বাবা। একজন মানুষের দৈনন্দিন যতটুকু ক্যালোরি প্রয়োজন তা অপূরণীয় থেকে যায়। এ কারণেই শিশুদের বড় অংশ চরম অপুষ্টির শিকার হয়ে বেড়ে উঠছে। খাদ্যের নিরাপত্তাহীনতা রোধে চরের মানুষের জন্য সরকারের যে বাৎসরিক বরাদ্দ তা মোটেও সন্তোষজনক নয়। সরকারের অপ্রতুল এই বরাদ্দ কম সংখ্যক চরবাসী পেয়ে থাকেন। পরিসংখ্যানে দেখা যায় জাতীয় পর্যায়ে ভিজিডির আওতায় রয়েছে প্রায় ৫% দুস্থ জনগণ। অথচ চরাঞ্চলে দারিদ্র্য চরম মাত্রায় হলেও ভিজিডির আওতায় রয়েছে মাত্র ২.৭% মানুষ। বস্ক ভাতা নাই, বিধুয় ভাতা নাই, অসুখ বিসুখ হইলে সেখানে আশেপাশে ভাই ভাতিজার ঘর আছে, যদি অসুখ বিসুখ হয়ে না ভাই বিষ্ণু হাতে উঠবে, তোমরা সহযোগিতা করে। বছর ২ আগে নদী ও জীবন প্রকল্পের আওতায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ৫১টি দ্বীপচরের উপর জরিপকৃত ১৪৮৯টি পরিবারের মধ্যে দেখা যায় ভিজিডি কার্ড প্রাপ্ত পরিবারের সংখ্যা মাত্র ৪০ এবং বিধবা ভাতা পেয়েছে কেবল ২৪টি পরিবার। এ থেকে বোঝা যায় দ্বীপচরের বড় অংশই নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়ে গেছে। ২০০৯ থেকে ১০ অর্থ বছরে দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণ এবং কর্মসংস্থানের সৃষ্টির জন্য টেস্ট রিলিফ খাতে ৪ লক্ষ মেট্রিক টন, ভিজিএফ খাতে ৫,৫০,০০০ মেট্রিক টন, কাজের বিনিময় খাদ্য খাতে ৩,৭৫,০০০ মেট্রিক টন এবং ভিজিডি খাতে ২,৬৫,০০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ রাখার কথা বলা হলেও দ্বীপচরের চরম দরিদ্র পরিবারের জন্য আলাদাভাবে কিছু রাখা হয়নি। যে বাজেটটা হবে, সরকার যদি ওখানে কাবিখা বা টিয়ার বা কাজের বিনিময়ে যে খাদ্য আমাকে দেয়, আমাকে কিন্তু রিলিফ লাগে না। আমাকে যদি ওখানে কাজ করার যে সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা হয়তো ওখানে অনেকটা আগে যেতে পারবো। জুন জুলাই মাসে যে বাজেটটা হয় সেটা সাধারণত চরের জন্য হয় না, সকলের জন্য হয়, কিন্তু চরের যে লোকের জন্য যেটুকু প্রয়োজন সে প্রয়োজনে আমরা পাই না। যদি সরকার শিক্ষা খাতে হোক, কৃষি খাতে হোক আর রিলিফেই হোক, যে কোনো জিনিসেই যদি সাহায্য করেন, তাহলে আমার মনে হয় ওই চরে অঞ্চল লোক অনেকটা উপকার হবে।
দ্বীপচরবাসী এদেশেরই নাগরিক। সরকারের উচিত চরম দারিদ্র্যপ্রবণ দ্বীপচরগুলোর মানুষের খাদ্য নিরাপত্তার জন্য আলাদা বরাদ্দ রাখা এবং তা বাস্তবায়নে উদ্যোগী হওয়া। এতে চরের অভাবী মানুষগুলোর খাদ্যের নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান করবে। একই সাথে চরের হতবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি হলে চরবাসীর জীবনমানে পরিবর্তন আসবেই। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এখন একটা বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন। বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আমরা প্রতিবেদন দেখেছি এবং তার আগে আলোচনা করছিলাম ডক্টর মাহবুব হোসেনের সঙ্গে। আবার আমরা আলোচনায় ফিরে যাই। আমরা তখন খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে বলছিলাম, তারপর একটা আছে চরের এলাকা, আর একটা হলো নিরাপত্তা বলয়। এখন নিরাপত্তা বলয় যেটা, সেটা কি আপনার ধরেন এক স্টেপ ফরওয়ার্ড, না এটা কোনো একটা বিশেষ ব্যবস্থা ফর দি দরিদ্র মানুষের জন্য? সেটা কিভাবে দেখা হচ্ছে এখন, বা আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা দরিদ্র মানুষের জন্যই একটা ব্যবস্থা, কারণ আমি আপনাকে যেটা আগে বললাম যে কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে এবং মজুরি বা আয়, স্বকর্মসংস্থান হলে আয়, সেটা যথেষ্ট হতে হবে। কিন্তু আমরা দেখি যে আমাদের দরিদ্র মানুষ, আমাদের তো আপনি জানেন আর কি যে প্রায় 40% আর কি মানুষ দরিদ্র, আর চরের এলাকাতে আমরা শুনলাম প্রায় 80%-রও বেশি মানুষ দরিদ্র। এবং দরিদ্র মানুষ আমরা ওইভাবেই ডিফাইন করি যে যাদের যথেষ্ট আয় নাই, যেটা দিয়ে তারা তাদের সুস্থ জীবনযাপনের জন্যে যত খাদ্য দরকার সেই খাদ্যটা সংগ্রহ করতে পারে। এবং যেহেতু তাদের আয়ের সীমাবদ্ধতা আছে, সেজন্যই সরকার থেকে একটা নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়। এক হলো যে কম মূল্যে অথবা বিনামূল্যে, যে সময় কর্মসংস্থান একেবারেই থাকে না, সে সময় হয়তো বিনামূল্যে অথবা কোনো কাজের বিনিময়ে তাদেরকে ন্যূনতম যে পরিমাণ আর কি খাদ্য তাদের দরকার সেটা তাদেরকে দেওয়া যায় কিনা। আর যে সময়ে হয়তো খাদ্য দ্রব্যের দাম বেড়ে যায়, সে সময়ে স্বল্প মূল্যে তাদের কাছে খাদ্য পৌঁছানো যায় কিনা। কারণ আপনাকে যেটা বললাম আর কি যে সে আয় যদি নির্দিষ্ট থাকেও খাদ্যের দাম যদি বাড়ে, তাহলে কিন্তু সে যথেষ্ট যেটা যতটা প্রয়োজন ততটা কিনতে পারছে না। তখন তাদেরকে আমরা যেটা বলি সাবসিডাইজড আর কি দামে, একটু বাজারে যে দাম আছে তার থেকে কম দামে বিশেষ ব্যবস্থায় তাদের কাছে খাদ্যটা পৌঁছানো যায় কিনা আর কি। তো সেটাই হলো আর কি নিরাপত্তা বলয়ের ব্যবস্থা। আমরা যেমন ভালনারেবল গ্রুপ ফিডিং বলি, ভিজিএফ, বা ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, টেস্ট রিলিফ, এইগুলো রেশনিংও হতে পারে আর কি। এক সময় পল্লী রেশনিং ছিল আর কি, সেটা উঠে গেছে। এর মাধ্যমে একটা বিশেষ গ্রুপ, যাদের আয় যথেষ্ট নাই, তাদের জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য, সেই গ্রুপকে চিহ্নিত করে তাদের কাছে আর কি খাদ্য পৌঁছানো। এখন ধরেন এটা খাদ্যের বিষয়টা গেল, তো সেফটি নেটে কি আপনার আরো কিছু বিষয় যোগ করা প্রয়োজন মনে হয় আপনার? যেমন তার স্বাস্থ্য, তার শিক্ষা, এগুলো সেফটি নেটসের মধ্যে নাই, ওটা তো আলাদা একটা প্রভিশন। চরাঞ্চলের কথাই যেমন আর কি, এখানে দেখা যায় যে হয়তো স্কুলও নাই আর কি, কারণ যতজন শিশু থাকার প্রয়োজন আর কি একটা স্কুল ফুল ক্যাপাসিটিতে চালানোর জন্য, ততজন হয়তো শিশু নাই, সেই জন্য চরাঞ্চলে আর কি স্কুলেরও ব্যবস্থা নাই। এখন দারিদ্র্যের যে সাইকেলটা আমরা বলি আর কি, যে একজন দরিদ্র, তার ছেলেও দরিদ্র, তার নাতিও দরিদ্র আর কি, এই সাইকেলটা যদি আমরা ভাঙতে চাই তাহলে অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে আর কি। কারণ মানুষ শিক্ষিত হলে সে হয়তো অন্য জায়গায় কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে নিতে পারে আর কি। তো সেই জন্য শিক্ষা এবং স্বাস্থ্য, আমরা তো পুষ্টির কথা শুনলাম আর কি, এবং এই যে প্রতিবেদনেও আমরা দেখলাম যে এক মহিলা, যে আমি শুধু হয়তো যেদিন কাজ থাকে সেদিন শুধু ভাতটাই, চালটাই পাচ্ছে, কোনো রকমের কারো কাছ থেকে একটু লবণ বা একটু মরিচ দিয়ে আর কি সেই ভাতটা আর কি আমি গ্রহণ করছি। তাতে হয়তো সামান্যতম ক্যালোরির প্রয়োজন, যেটা শক্তির জন্য আর কি, সেটা হয়তো কিছুটা মিটছে, কিন্তু ভিটামিন, প্রোটিন ইত্যাদি যেটা শরীরের ভালো পুষ্টির জন্য যেটা দরকার, সেটা তো তারা পাচ্ছে না আর কি। তো সেজন্যে স্বাস্থ্যটা ভালো করার জন্য
পুষ্টির ব্যাপারেও আর কি আমাদের বিশেষভাবে আর কি নজর দেওয়া দরকার আর কি। চরের এলাকাগুলো বা দরিদ্রের এই যে দারিদ্রের পকেটগুলো থাকে, তাহলে আপনি যে ওভারঅল ডেভেলপমেন্টের কথা বলছেন বা উন্নয়নের কথা বলছেন সেটা সম্পূর্ণ না, সব সময় এই সমস্যাটা থাকবে। আমরা সমস্যা থেকে উত্তরণের চেষ্টা যদি করতে চাই তাহলে শুধু খাদ্যের কথা চিন্তা করলে হবে না, খাদ্যের সঙ্গে সঙ্গে আর কি তাদের শিক্ষা, স্বাস্থ্য এগুলোর কথাও আর কি চিন্তা করতে হবে। চরের প্রশাসনিক যে ব্যবস্থা এবং চরে যে বরাদ্দটা থাকে সেটাও সন্তোষজনক নয়। চরাঞ্চলের জন্য একটা বিশেষ সমস্যা হলো যে এখানে সাধারণত জমিগুলো অনুর্বর, একটা চর ওঠে তখন বালি ইত্যাদি থাকে অনেক, এবং লোকজন হয়তো যে জায়গায় নদী ভেঙেছে সেই জায়গা থেকে আর কি যেখানে চর উঠছে সেখানে তারা আর কি স্থানান্তরিত হচ্ছে, অথবা অন্য কোনো জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা নাই, তারা দেখছে যে চর অঞ্চলে আর কি কিছু হয়তো জমি উঠছে, যদিও জমি অনুর্বর, সেখানে গিয়ে কোনো রকমে আর কি কিছু করে আর কি খাবার জোগাড় করা যায় কিনা আর কি। তো সেই জন্যই আর কি আমরা চরের যে জনবসতি দেখি, এরা কিন্তু আমরা সব থেকে দুঃখী মানুষ বাংলাদেশের যারা, তাদের কথাই বলি আর কি। আমরা দারিদ্র্যের কথা বললাম, কিন্তু চরাঞ্চলের দারিদ্র কিন্তু চরম দারিদ্র, শুধু সহনীয় দারিদ্র যেটা না। আমরা এই যে ৮০-৮৬% দরিদ্রের কথা বললাম, আমাদের দেশের চরম দারিদ্র আমরা সাধারণত বলি ১৫ থেকে ২০% লোক, কিন্তু এই চরাঞ্চলের ৮৬% লোকের মধ্যে চরম দারিদ্র দেখা যাবে যে হয়তো ৭৫%ই আর কি চরম দারিদ্রের শিকার আর কি। তো সেই জন্যে এখানে যেটা দেখতে হবে আর কি যে তাদের স্বকর্মসংস্থানের ব্যবস্থাগুলো আর কি করা যায়। আমরা বাংলাদেশের যদি অন্য অঞ্চল দেখি, ওখানে দেখা যায় যে কৃষির সঙ্গে সঙ্গে কৃষি জাতীয় শিল্প, সেবা, বিভিন্ন খাতে আর কি তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু চরাঞ্চলে কৃষি ছাড়া আর কি অন্য কোনো কর্মযোগ্য নাই। এবং সেখানেও আর কি যেহেতু প্রাকৃতিক সম্পদ, যেটা একটা হলো যে অনুর্বর প্রাকৃতিক সম্পদ, আর একটা হলো যে ঝুঁকিও আর কি প্রচুর, বন্যা আসবে আর কি, বন্যা আসলে আর কি তখন কি করবে আর কি, সে সমস্ত সমস্যাগুলোও আছে আর কি। তো সেই জন্যে ওই যে আয়ের যে কথাটা আমরা বললাম, কর্মসংস্থান এবং মজুরি, এই সমস্তগুলোর দিক থেকে চরাঞ্চল কিন্তু অনেক পিছিয়ে আছে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে। তো সেই জন্য চরাঞ্চলকে যদি আমরা দারিদ্র বিমোচন কর্মসূচির কথা বলি বা অতি দরিদ্র বিমোচন কর্মসূচির কথা বলি, তাহলে কিন্তু চরাঞ্চলগুলোর প্রথম অধিকার পাওয়ার কথা সেক্ষেত্রেই। এবং সেফটি নেটসের কথাও যদি আমরা বলি, সারা বাংলাদেশে সব জায়গায় হয়তো দারিদ্র অবস্থা সব জায়গায়ই আছে, কিন্তু চরাঞ্চলে যেহেতু আর কি দারিদ্রটা অত্যন্ত প্রকট এবং ব্যাপক, আমাদের সেফটি নেটস প্রোগ্রামে এগুলো আর কি প্রাধিকার পাওয়ার যোগ্যতা রাখে। সেফটি নেটস প্রোগ্রামের যে ইমপ্লিমেন্টেশন, তার জন্য যে সুপারভিশন ইত্যাদি, কারণ আমরা তো সব জিনিস আমাদের আইডিয়ালভাবে যায় না। সেফটি নেটসে যেটা করণীয় আমাদের, সেটা হলো যে সব থেকে নিডি, প্রয়োজনীয়, তাকে আইডেন্টিফাই করা, করে তার যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়া। কিন্তু আমরা অনেক সময় দেখি আর কি যাদের হাতে দায়িত্বটা থাকে যে কে এই সাহায্যটা পাবে, তাদের মধ্যেও দেখা যায় যে হয়তো কিছু আর কি তারা আসছে, কিন্তু যার দরকার নেই সেও কিন্তু এসে যাচ্ছে আর কি। হয়তো আমাকে রাজনৈতিকভাবে সাহায্য করে, হ্যাঁ, তাকে কিছুটা আর কি সুবিধা দেওয়া যায় কিনা। কারণ আমরা অনেক সময় তিনটা আর কি সেফটি নেটস আমরা তিনটা সমস্যা দেখি। একটা হলো যে টার্গেটিং যেটা বলা হয় আর কি, যার জন্য আর কি আমরা এই সাহায্যটা দিচ্ছি তাদেরকে কিন্তু পুরোটা আর কি আমরা দিতে পারছি না আর কি। কারণ হলো যে এই সাহায্যের একটা অংশ যাদের পাওয়ার কথা না তারাও আর কি পাচ্ছে। আর তার মানে আমরা এই টার্গেটিং ইন, টার্গেটিং আউটের আর কি যে সমস্যা। আর আরেকটা সমস্যা যেটা হলো সেটা হলো যে ইমপ্লিমেন্টেশনে লিকেজ বলি আমরা, যেটা আর কি যে অনেকে হয়তো যে পুরো যে অ্যালোকেশনটা ওখানে যাওয়ার কথা সে অ্যালোকেশনটা হয়তো গেল না, বা অন্য কেউ আর কি নিয়ে যাচ্ছে পুরোটা আর কি। তো এই সমস্যাগুলো আর কি আছে। তো এখানে চরাঞ্চলের সমস্যাটা আরও প্রকট আমি সেই সেন্সে বলবো যে সুপারভিশনের জন্যে যারা সুপারভাইজ করবেন তাদের যাতায়াতের সহজ লভ্যতা, গাড়ি টাড়ি যায় কিনা আর কি, হয়তো উপর থেকে আর কি গেছে আর কি, আমার জিপটা ওখানে যায় কিনা, কারণ না গেলে আর কি আমি হয়তো আর কি যে নদী আর কি, হ্যাঁ, নদীতে হয়তো নৌকা নিয়ে যেতে হবে, তারপরে হাঁটতে হবে। সুতরাং আমি সুপারভিশনের দায়িত্বে আছি আর কি। সুতরাং ওখানে না গিয়ে যে জায়গাগুলো ইজিলি অ্যাক্সেসেবল সেই জায়গায় সুপারভিশন করে আর কি আমি চলে গেলাম। তো সেক্ষেত্রে আসলে চরের লোকজন আর কি তারা দেখছে আমরা চরম দরিদ্র, কিন্তু টার্গেটিং এর ব্যাপারে দেখছে যে অনেকেই হয়তো আর কি চরকে আর কি ইনক্লুড করছে না। এই সমস্যাগুলো আর কি থেকে যায়। বাজেটটা কি এমন ভাবে
করা যায় যে এটা সম্ভব প্রসিডিওর ওয়েতে, যে এখানে ওই যখন বরাদ্দটা হয় উপজেলা যেই সব জায়গায় চর আছে সেখানে কি এভাবে অ্যালোকেশন আলাদা করে চরের জন্য আমার মনে হয় দেয়া চর যায়? ভিত্তিক অ্যালোকেশন করাটা আর কি সব থেকে ভালো উপজেলা ভিত্তিক অ্যালোকেশনের ক্ষেত্রে আর কি। আমরা চরগুলোকে যদি ঠিকমতো চিহ্নিত করতে পারি এবং জরিপ করতে পারি, কারণ সাধারণত দেখা যাবে যে অন্যান্য জায়গায় যে সমস্যাটা, কারণ হলো যে কিছু লোক হয়তো বিত্তবান, কিছু লোক আর কি মাঝারি বিত্তের এবং কিছু গরিব, সেখানে আর কি আমার গরিব জনগণকে চিহ্নিত করতে হবে সেফটি নেটস প্রোগ্রামের জন্য। কিন্তু আমরা যদি চরে যাই সব মানুষই প্রায় গরিব আর কি, সেখানে কিন্তু এই সমস্যাটা নাই। হ্যাঁ, আমরা চরের জন্য যদি অ্যালোকেশন করি আর কি, সবার জন্য অ্যালোকেশন করলেও আমার ওই যে মিস টার্গেটিং এর কথা আমরা যেটা বললাম, এটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব কম। হলেও হয়তো দেখা যাবে যে আর কি 5 বা 10% লোক একটু আর কি অবস্থা ভালো, বাকি 80-90% লোকেরই অবস্থা খুবই খারাপ আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি চর ভিত্তিক অ্যালোকেশনটা করি তাহলে কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় সেফটি নেটস প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশনের যে সমস্যাগুলো আর কি আমরা দেখি, চর ভিত্তিক অ্যালোকেশনটা করলে কিন্তু ওই সমস্যাটা অতটা থাকবে না। তো এর ক্ষেত্রে কি ধরেন আপনার কোনো প্রশাসনিক জটিলতা বা ইজ ইট কন্ট্রারি টু এনি মানে প্রিন্সিপাল বা এরকম হয় কি? কোনো কিছু তো আমি কোনো সমস্যা দেখি না। একটা জিনিস হলো, সেটা হলো যে আমাদের চরগুলোকে চিহ্নিত করতে হবে, আর একটা গ্রাউন্ড ট্রুথিং করা দরকার যে এই চরে কতজন লোক আছে আর কি। কারণ বরাদ্দটা লোকভিত্তিক যদি হয় তো সেক্ষেত্রে জরিপ করা যায়। আজকাল তো অনেক এনজিও বা অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চরের জন্য কাজ করছে, তাদেরকে দিলে এই কাজটা কিন্তু তারা সহজেই করতে পারে আর কি, কোন চরে কতজন আছে এবং লোক সংখ্যা থাকলে সেই অনুযায়ী আর কি আমি বরাদ্দ দিতে পারি। আজকাল যেমন আমরা বোধহয় মাথাপিছু 30 কেজি আর কি চাল দিই। শাসনিক যে এখন সিস্টেমটা আছে, সিস্টেমটা একটু চেঞ্জ হলো, ওইটাই তো ডিফারেন্স, আর তো মেজর কোনো ডিফারেন্স বলে এখানে থাকে। এবং ওই জরিপটা করার সময় যদি আমরা করার সময় যদি মানুষ কতজন আছে সেটা শুধু না, তার সঙ্গে ওখানে সম্পদ কি আছে, অপরচুনিটিস কি আছে আর কি, এইগুলো যদি আমরা স্টাডি করি তাহলে শুধু সেফটি নেটস প্রোগ্রাম না, এই চরের জন্য আর কি আমরা অন্য কিছু তাদের চরবাসীদের জন্য আয় বাড়ানোর চেষ্টা করা যায় আর কি। জমির উর্বরতা চিহ্নিত করলে আমরা সেখানে হয়তো অনেক জায়গায় হয়তো ধান হয় না, কিন্তু ধানের পরিবর্তে বাদাম বা অন্যান্য ফসল হতে পারে, মিষ্টি আলু হতে পারে আর কি। এই সমস্ত ফসল হয়তো যদি আমরা করি তাহলে কিন্তু তারা স্বকর্মসংস্থানের মাধ্যমেও তাদের উৎপাদন বাড়াতে পারে, আয় বাড়াতে পারে এবং তার মাধ্যমে আপনার সেফটি নেটস ছাড়াও অন্যান্যভাবে তারা নিজেরাই কাজ করে তাদের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। আমাদের দেশে কিংবা অন্য দেশের অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হয় এটা কতটুকু আমরা পেরেছি? এই যে প্রোগ্রামটা, এর মাধ্যমেই কিন্তু আমরা কিছুটা সচেতনতা, যে এই এলাকার লোকজন কি চরম দুর্দশার মধ্যে আর কি জীবনযাপন করে, সেগুলো কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে কিন্তু আমরা তুলে ধরছি এবং অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চরের জন্য কাজ করছে। এখানে ব্রিটিশ গভর্নমেন্ট আর কি, ডিএফআইডি যে অর্গানাইজেশন আছে, তারা কিন্তু যে সাহায্য দেয় তার একটা বড় অ্যালোকেশন চর এলাকার মানুষের আয় উন্নতির জন্য বেশ কিছু প্রোগ্রাম এগুলো আছে এবং বেশ কিছু এনজিও ইভেন জমি জায়গা নিয়ে যে সমস্ত সমস্যা আছে, প্রথমে চরে যখন মানুষ সেটেল করে তখন দেখা যায় যে জমিগুলো উর্বর না, কিন্তু আস্তে আস্তে পলিটলি পড়ে আর কি যখন জমিটা উর্বর হয় তখন দেখা যায় যে বাইরে থেকে অবস্থাপন্ন লোক আর কি তারা এগুলো আর কি দখল করার চেষ্টা করে। তো এগুলোর এগেনস্ট থেকে চরবাসীদের প্রোটেক্ট করা এবং চরে আরো অনেক কিছু করা যায় কিনা আর কি, যেমন আপনার লাইভ স্টক বা পোল্ট্রি রেজিং আর কি, এই সমস্ত অ্যাক্টিভিটি, এবং এগুলো করতে গেলে কিভাবে করা যায়। কারণ অনেক সময় দেখা যায় যেগুলো বন্যাতে অ্যাফেক্টেড হলে সেখানে গরু বাছুরের করা আর কি একটা সমস্যা, পশুপালন করে আর কি জীবিকা নির্বাহ করা। তো সেখানে আপনার মাটি উঁচু করে আর কি ঘর বাড়ির ব্যবস্থা করা যায় কিনা, এবং যে সময় বন্যা আসে আর কি সে সময় নৌকা বা অন্য মাছ ধরার মাধ্যমে আর কি জীবিকা অর্জন করা যায় কিনা, এই সমস্ত জিনিসপত্র কিন্তু এর জন্য যে উন্নয়ন কর্মসূচি এগুলো বেশ কিছু এনজিও নিচ্ছে এবং তার ফলে কিছুটা অবস্থা উন্নতি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য, এবং আপনার যে বক্তব্য সেটা আশা করি পলিসি প্ল্যানাররা গুরুত্বের সঙ্গে অনুধাবন করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান দেখে যদি আপনাদের কিছু বলার থাকে, আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অনুগ্রহপূর্বক সেটা আমাদের জানাবেন। মতামত জানাবার ঠিকানা প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500। আরেকটি ফোন নাম্বার 01711958801।
ইমেইল nodiyojibon@banglavision.tv। আজকের অনুষ্ঠানে আমরা খাদ্য নিরাপত্তা এবং সেফটি নেট এই দুটো বিষয় একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান যারা দেখেছেন তারা এই বিষয়টা একটু ভেবে দেখবেন যে বাজেটে চরের জন্য আলাদা বরাদ্দ করা যায় কিনা। যেসব উপজেলায় চর রয়েছে সেসব এলাকায় উপজেলার জন্য থাকলো, আলাদা করে একটা বলা হলো যে উপজেলার থেকে এই পরিমাণ অর্থ চরের জন্য বরাদ্দ করা হলো। তাহলে হয়তো চরের এই যে দুঃখী মানুষগুলো, এই যে দরিদ্র মানুষগুলো, তারা তাদের যে সাহায্যের কথা তাদের বলছি, আমরা তাদেরকে সহযোগিতার কথা বলছি, তাদেরকে চরম দারিদ্র্যের অবস্থান থেকে কিছুটা হলেও তুলে আনার কথা বলছি, সেটা হয়তো সফল হবে। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে